শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে আছো এবং ভালো আছো। তো আজকে আমি তোমাদের এমএসসি শ্রেণীর ক্লাস নিতে চলে এলাম। তোমাদের আজকে ক্লাসের কোর্স হচ্ছে অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি এবং আজকে আমি তোমাদের এটি ষষ্ঠ ক্লাস নিতে চলে এসেছি। তোমাদের আজকের টপিক হচ্ছে রেডিয়েশন ব্যালেন্স অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো তোমাদের আজকের ক্লাসের টপিকটা আমি আবার বলছি, রেডিয়েশন ব্যালেন্স অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো আমি যথারীতি আগে আমার ক্লাসের শুরুতে পরিচয় দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে তোমাদের ক্লাসে যাওয়ার পূর্বে কিছু কথা বলে নিই যে এর আগে আমি যে ক্লাসটা করিয়েছিলাম তোমাদের যে ভেজিটেশনের উপর কিভাবে আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ প্রভাব বিস্তার করে, ক্যানোপির উপর কীভাবে তার ইফেক্ট পড়ে, সেই জিনিসগুলোর সাথে আজকের ক্লাসটা লিঙ্ক। আজকে তোমার এখানে দেখানো হয়েছে যে সানলাইটের যে ফ্লোটা আমরা পাই এবং আমরা ক্লাসের শুরুর দিকে আমরা বলেছিলাম, যখন আমরা এখানে যে ক্লাস নেই তখন আমরা বলেছিলাম যে সূর্য থেকে আমরা যে শক্তি পাই, এই শক্তির প্রবাহটা একমুখী। এনার্জি ফ্লো যেটা, সেই ফ্লোটা হচ্ছে একমুখী এবং এটি শক্তি স্তরে কিভাবে এক স্তর থেকে আরেক স্তরে যায় সেটাও আমরা দেখিয়েছি। তো আজকে আমরা পড়ব যে এই রেডিয়েশনটা কিভাবে পৃথিবীতে ব্যালেন্স করে এবং এর কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনগুলো আজকে আমরা একটু দেখব এবং এগুলো যে এর যে কত ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনের কিছু অংশ বিশেষ আজকে আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রেডিয়েশন ব্যালেন্স, মানে শক্তির যে ভারসাম্য সেটা কিভাবে বজায় থাকে। আমরা জানি যে আমাদের বায়োস্ফিয়ারের সমস্ত জীবকুল এবং পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে যে আমার সৌর বিকিরণ পাই বা সোলার রেডিয়েশন। আমরা যে সোলার রেডিয়েশন পাই এটাকে আরেকটা নাম দেওয়া যায় ইনসিডেন্ট রে। সোলার রেডিয়েশন অর ইনসিডেন্ট রে এই হিসাবে একে নামকরণ করা যায়। সাধারণত সূর্য থেকে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এটি মহাশূন্যকে অতিক্রম করে আমাদের পৃথিবীতে এসে পড়ে। তো পৃথিবীতে সরাসরি নিশ্চয়ই এটি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে না, তার বাহিরে আমাদের যে একটি বায়ুমণ্ডল আছে সেটি ভেদ করে তারপর আমাদের এটি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে। তো দেখা যায় একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে দেখা যায় যে পৃথিবী পৃষ্ঠে আস্তে আস্তে এই যে সৌর বিকিরণ বা সোলার যে রেডিয়েশন, এই রেডিয়েশনের কিছু অংশ প্রতিফলিত হয়ে যায় এবং অবশিষ্ট অংশ আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে। তো যে অংশটা প্রতিফলন হয়, আমি যদি ধরে নিই যে সেটা একটা হিসাবও বিজ্ঞানীরা দিয়েছেন, দেখা যায় যে সাধারণত 30% আলো এই বাহিরের বায়ুমণ্ডল দ্বারা বিকিরিত আলো বাহিরের বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে যায় এবং এর 21% বা 22% আলো এটা দ্বারা শোষিত হয় এবং অবশিষ্ট 48% আলো আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে। এখন ভূপৃষ্ঠে যে আলোটা এসে পড়ে তার বেশিরভাগই ব্যয়িত হয় সবুজ, মানে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার জন্য, বায়ুমণ্ডলকে উষ্ণ রাখার জন্য এই কাজে এটি ব্যবহৃত হয়। এবং এখানে এর কিছু রেশিও আছে যে কোন অংশ কতটুকু কোন পর্যায়ে এটি ব্যবহৃত হয়। দেখা যায় যে রিফ্লেকশনের কাজে এখান থেকে ভূপৃষ্ঠে যে 48% আলো আসে, 48% আলোর মধ্যে দেখা যাচ্ছে যে 48% আলোর মধ্যে হয়, সাধারণত 48% আলোর রিফ্লেকশন হয় হচ্ছে রিফ্লেকশন হয় 48% আলোর মধ্যে রিফ্লেকশন হয় 30% আলো হচ্ছে কি রিফ্লেকশন হয়ে যায় পৃথিবী পৃষ্ঠে এসে, যে 48% আলো তার 30% আলো সেখানে রিফ্লেকশন হয়ে যায়। এরপরে দেখা যায় যে এখানে ইভাপোরেশনের কাজে ব্যবহৃত হয়। ইভাপোরেশনে যায় হচ্ছে 46% আলো। তারপরে কারেন্ট এবং ওয়েভ হয়ে যায় 23% আলো। এছাড়াও হচ্ছে আমাদের পরিচলন বা কনভেকশন আকারে চলে যায় 0.2% আলো। এবং সালোক সংশ্লেষণের কাজে দেখা যায় ফটোসিনথেসিসের কাজে ব্যবহৃত হয় 0.8% আলো। এটাকে আমরা 0.8% এখানে বলছি, কিন্তু অনেক সময় আবার বলি যে এই আলোর 1% আমাদের ফটোসিনথেসিসে ব্যবহৃত হয়। তো এই যে আলো
আলোটা এভাবে আসছে, তাহলে এর তোমাদের আমি একটা হিসাব দিলাম যে 52% আলোর মতো আমার যে বায়ুমণ্ডল সেটা দ্বারা তার একটা দুইটা ফ্র্যাকশন হয়, সেখানে একটা ফ্র্যাকশন প্রতিফলিত হয় 30%-এর মতো প্রতিফলিত হয়, এবং আমরা যে 22%-এর মতো সেই 52%-এর মধ্যে 22% আবার সেটা অ্যাবজর্পশন করে, এবং বাকি 48% ভূপৃষ্ঠে আসে। সেইটাকে আমি আবার ভাগ করে এখানকার মধ্যে সেটাকে 100% ধরে আমি এইভাবে ভাগ করতে পারি। কারেন্ট এবং ওয়েভ হয় হচ্ছে এখানে 23%, কিছু আলোর এইভাবে অপচয় হয় 22%। তো এইভাবে এখানে 48%কে এইভাবে 100% হিসেবে তার ডিস্ট্রিবিউশন দেখানো যায়। তো এই যে আলোটা আমার উদ্ভিদ শোষণ করে 0.8% বা 1%, যেটাই বলি না কেন, যেটা উদ্ভিদ শোষণ করে থাকে, এই শোষিত আলো উদ্ভিদ তার প্রথমে দেহকে উত্তপ্ত করার জন্য এবং শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করার জন্য সেটি সে গ্রহণ করে। এখন শারীরবৃত্তীয় কাজগুলোর মধ্যে কিন্তু আছে তার ফটোসিনথেসিস, তার টিস্যু উৎপাদন করা, তার পরিবহনের কাজে যে শক্তি দেয়, সব কিছু নির্ভর করে এই তার শারীরবৃত্তীয় কাজগুলোর মধ্যে। তো এই যে ফটোসিনথেসিসের মাধ্যমে সে যে, এবং উদ্ভিদ তার শরীরের যে গ্যাসের আদান প্রদান করে, এই গ্যাসীয় আদান প্রদানের জন্য কিন্তু উদ্ভিদ যে এই যে 0.8 or 1% যে আলো সে গ্রহণ করে, সেইটার শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু সে তার গ্যাসীয় আদান প্রদানগুলো করে থাকে। তোমরা জানো যে উদ্ভিদ গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে সাধারণত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলোকেই সে আদান প্রদান করে থাকে। এই গ্যাসীয় আদান প্রদান করতে এটাই বোঝানো হয়। এখানে যে শক্তি লাগে এইটাও কিন্তু এই শক্তির সাহায্যেই সে করে থাকে। এবং বাকি যে আলোটা থাকে সেটার দ্বারা সে খাদ্য প্রস্তুত করে। খাদ্য প্রস্তুত করার পরে সে কিন্তু এই যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তার মধ্যে সে আটকে রাখে। তাহলে আমরা কিন্তু থার্মোডিনামিক্সের একটি সূত্র আছে যেটাকে বলা হয় শক্তির নিত্যতাবাদ বা শক্তির অবিনাশিতাবাদ বলা হয়, যে আমরা জানি শক্তি কখনোই শক্তির বিনাশ বা শেষ হয় না, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শক্তির মানে কোনো বিনাশ হয় না এর কখনো, এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তো আমরা দেখি যে সৌর বিকিরণ যেটা পৃথিবীতে এসে পড়ে সেটা আলোক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বিভিন্ন শক্তিতে সে রূপান্তরিত হয়, কিন্তু তার কখনোই কোনো বিনাশ হয় না। তো এইভাবে যখন উদ্ভিদ তার শরীরে এই আলোক শক্তিটাকে নেয়, তাহলে আমি বললাম যে প্রথমে সেটি সে তাকে তার শরীরকে উত্তপ্ত করার কাজে ব্যবহৃত করে, তার যে শারীরবৃত্তীয় কাজগুলো সেটা দ্বারা সম্পূর্ণ করে, তার যে গ্যাসীয় আদান প্রদান হয় সেখানে যে এনার্জি লাগে সেটাকেও সে এই শক্তির সাথে সেটা সে করে থাকে। তো এখন আসো এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। এই যে রেডিয়েশন ব্যালেন্স, যে সোলার রেডিয়েশন, এই রেডিয়েশনটা যে একটা পাতার উপর এসে পড়ে, সেই পাতার উপর এসে পড়লে তার কি পরিমাণ প্রতিফলন, শোষণ এবং পরিবহন হয়, এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো ক্যালকুলেশন করার আগে আমি তোমাদের এখানে একটি ছক দিয়েছি, এই ছকে তোমরা কিছু জিনিস দেখবে। আমি বলেছি যে সানলাইট যখন একটি গাছের পাতার উপর পড়ে তখন তার শোষণ হয়, তার অ্যাবজর্পশন হয়, এ দ্বারা আমি বুঝেছি তার অ্যাবজর্পশন হয়, তার পরিবহন বা ট্রান্সমিশন হয়, এবং তার রিফ্লেকশন হয়, তার প্রতিফলন হয়। তো দেখা যায় যে একই প্ল্যান্টের বিভিন্ন পাতার মধ্যে কিন্তু এই জিনিসটা আবার বিভিন্ন রকম হয়। যে পাতাটি বা যে লিফগুলো গাছের উপরের দিকে থাকে বা যেগুলো ফোকাসিং অবস্থায় থাকে তাদের মধ্যে নিশ্চয়ই সানলাইট বেশি পরিমাণে পড়বে, সুতরাং তাদের অ্যাবজর্পশনটাও বেশি হবে এবং সেখানকার প্রতিফলন, ট্রান্সমিশন সব কিছুর হারই বেশি থাকবে। আবার এমনও দেখা গেছে যে প্ল্যান্টের উপরের পৃষ্ঠ, পাতার উপরের পৃষ্ঠ, কোনো প্ল্যান্টের পাতার উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ, এই দুই পৃষ্ঠের মধ্যেও আবার এই আলোর যে শোষণ, পরিবহন এবং প্রতিফলন তার মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়। আবার তাহলে একই গাছের পাতার মধ্যে যদি এত ভ্যারিয়েশন দেখা যায় তাহলে প্ল্যান্ট টু প্ল্যান্ট এটা আরও ভ্যারি করে। দেখা যায় যে কিছু প্ল্যান্টের উপরে যে আলো পড়ে তার 50%-এরও কম আলো সে শোষণ করতে পারে। শোষিত আলোর উপরে কিন্তু নির্ভর করে উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজের অ্যাক্টিভিটি। তাহলে দেখা যায় যে কিছু প্ল্যান্ট তার উপর যে আলো পড়ে তার 50%-এর কম সে শোষণ করতে পারে, আবার কিছু প্ল্যান্ট 80%-এর উপরে আলো শোষণ করতে পারে। এখানে আমি এরকম কিছু প্ল্যান্ট লিখেছি, যেমন পপুলাস অ্যালবা, পিটুলা অ্যালবা এবং পাইনাস স্ট্রবাস। যেহেতু এটা একটা ছক, এই ছকটা তোমাদের
জানি না তোমরা ঠিক কিরকম স্পষ্ট দেখতে পাচ্ছ। এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছকের মধ্যে দেখা যাচ্ছে যে বেটুলা অ্যালবা যেটা, এই প্ল্যান্টের মধ্যে দেখা যাচ্ছে যে এটি 48% আলো, তার মধ্যে যে আলো পড়ে, এই যে বেটুলা অ্যালবা তার মধ্যে যে আলো পড়ে সেই আলো সে 48% অ্যাবজর্ব করতে পারে। এবং তার নিম্ন পৃষ্ঠে এখানে কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না। তার আলোর যে অ্যাক্টিভিটিস সমস্তই পাতার উপরের পৃষ্ঠে দেখা যায়। এই ছকের মধ্যে আমি দেখিয়েছি পাতার উপরের পৃষ্ঠ, পাতার নিচের পৃষ্ঠ। এবং স্পিসিস আছে এখানে 3টা, পোপুলাস অ্যালবা, বেটুলা অ্যালবা এবং পাইনাস স্ট্রবাস। তো পাতার উপরের পৃষ্ঠে আছে রিফ্লেকশন, ট্রান্সমিশন, অ্যাবজর্পশন, নিম্ন পৃষ্ঠেও আছে রিফ্লেকশন, ট্রান্সমিশন এবং অ্যাবজর্পশন। তো প্রথমেই আমি যেটা বললাম যে বেটুলা অ্যালবার দেখা যায় যে অ্যাবজর্পশন হয় 48%, কিন্তু পাইনাস স্ট্রোবাসে দেখা যায় অ্যাবজর্পশন হচ্ছে 89%। এবং বেটুলা অ্যালবার দেখা যায় যে নিচের পৃষ্ঠে কোনো আলোর অ্যাক্টিভিটিস নাই, তার যত অ্যাক্টিভিটিস সমস্তই পাতার উপরের পৃষ্ঠে। কিন্তু অন্য যে স্পেসিসগুলো আছে সেগুলোর দেখা যায় যে উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠের আলাদা রিডিং আছে, তার অ্যাবজর্পশন, ট্রান্সমিশন এবং রিফ্লেকশনের। এবং দেখা যায় যে পাতার উপরের পৃষ্ঠে কিন্তু এই যে অ্যাবজর্পশনটা বেশি হয়। পাতার উপরের পৃষ্ঠে আমি দেখতে পাচ্ছি যে অ্যাবজর্পশন বেশি হয় এবং নিচের পৃষ্ঠে দেখা যায় যে সাধারণত ট্রান্সমিশনটা বেশি হয়। নিচের পৃষ্ঠে ট্রান্সমিশনটা বেশি হয়, এখানে 0, এখানে 24, এখানে প্রায় সমান সমান অবস্থায় আছে, ইকুয়াল অবস্থায় আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ট্রান্সমিশন এখানে 24। তাহলে আমরা দেখলাম যে সানলাইট থেকে যে আমরা আলোটা পাই সেটি বিভিন্নভাবে পাতার উপর তার ক্রিয়াকলাপ সম্পন্ন করে। এখন আমি যদি এখানে একটি ফিগার আঁকি, একটি যদি চিত্র আঁকি এখানে, যে একটি গাছ, সেই গাছের উপর একটি পাতা এবং সেই পাতার উপরে তোমার লাইট পড়ছে। তো লাইট পড়লে এখানে একটা হচ্ছে তোমার রিফ্লেকশন হয়, প্রতিফলন হয়। রিফ্লেকশন হয়, সেটা কি? একটা হচ্ছে তোমার ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর একটা রিফ্লেকশন হয়, আবার আরেকটা রিফ্লেকশন হয় লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো। এই রিফ্লেকশনকে আমি বলছি এখানে আর, এবং এই যে আলোগুলো পড়ছে এগুলোকে আমি বলছি আই বলছি এগুলোকে, যে আপতিত যে আলোক রশ্মিগুলো পড়ছে। এবং এখানে কিছু শোষণ হয়, এই শোষণটাকে আমি বলছি কি? অ্যাবজর্পশন। এবং এখান থেকে কিছু পরিবহন হয় যেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন। এবং এখানে মাটি আছে, ধরছি এখানে জলাভূমি আছে, এখানে জলাভূমি আছে। এই মাটি থেকেও কিন্তু আলোর কিছু অংশ আপতিত হচ্ছে এবং কিছু অংশ প্রতিফলিত হচ্ছে। এবং এখান থেকে বাষ্পীভবনের মাধ্যমে কি হচ্ছে? পানি উপরে উঠে যাচ্ছে। এবং এখানে কিন্তু প্রশোধন হয়, এখানে কি হয়? প্রশোধন হয়। তাহলে আমি কি বললাম যে আলোক রশ্মি যেটা পড়ে সেটা একটা হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আকারে পড়ে, একটা হচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে পড়ে। এবং এখানে 3টা কাজ হচ্ছে আলো পড়ার পরে, একটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, এবং এখান থেকে কিছু পরিবহন আকারে বের হয়ে যাচ্ছে যেটাকে হচ্ছে ট্রান্সমিশন। এবং আলো যখন মাটিতে পড়ে সেখান থেকেও দেখা যাচ্ছে যে আলোর কিছু অংশ প্রতিফলন হচ্ছে। তো এখন এইটাকে যদি আমি একটি সূত্র আকারে লিখি তাহলে এর কি অবস্থা দাঁড়ায়? একে যদি আমি একটি সূত্র আকারে লিখতে চাই তাহলে দেখা যায় যে আমি বলেছিলাম যে আলোক রশ্মি বা সোলার রেডিয়েশন, সোলার রেডিয়েশনের আরেকটি নাম হচ্ছে ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশন, একে আমি আই হিসাবে লিখতে পারি। ইনসিডেন্ট রেডিয়েশনকে আমি আই হিসাবে লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে ইনসিডেন্ট রেডিয়েশনের 3টি পরিবর্তন হচ্ছে। 3টি পরিবর্তন কি? একটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, তারপরে তার অ্যাবজর্পশন হচ্ছে, এবং সেখানে কি হচ্ছে? ট্রান্সমিশন হচ্ছে। ট্রান্সমিশন হচ্ছে। এই 3টি পরিবর্তন হচ্ছে একটি ইনসিডেন্ট রেডিয়েশনের। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশনকে লেখা যায়, এই রিফ্লেকশনকে আমি ছোট হাতের আর দ্বারা বুঝাই, এটাকে এ দ্বারা বুঝাই, এটাকে ছোট হাতের টি দ্বারা বুঝাই, আর প্লাস এ প্লাস টি। এইটা দ্বারা এই যে আলোর যে পরিবর্তন হয় এইভাবে এটাকে প্রকাশ করা যায়। তো এখন দেখা যায় আমি বললাম যে একই উদ্ভিদের উপরের পৃষ্ঠে এবং নিম্নের পৃষ্ঠে এইভাবে অ্যাবজর্পশনের ভেরিয়েশন থাকে। আবার প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় যে ক্যানোপির উপরের দিকে যে সমস্ত লিফ আছে, এই সমস্ত এলাকায় যে সমস্ত লিফ আছে, এই লিফগুলো
হলো সাধারণত যে প্রতিফলিত রশ্মি, সেই প্রতিফলিত নিচের দিকে পাতার যে প্রতিফলিত রশ্মি, সেই রশ্মিগুলোকেও তারা শোষণ করে নেয়। সাধারণত দেখা যায় যে 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা বলি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এবং 700 থেকে 800 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলোকে আমরা বলি ইনফ্রারেড বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো। তো এই আলোগুলো এসে যখন পাতার উপর পড়ে সাধারণত, তখন তার এই ধরনের পরিবর্তন হয়, এবং এইটা দ্বারা আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। তো দেখা গেল যে আমরা তো এটাকে বললাম ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশনের এই পরিবর্তন হচ্ছে, এখন পাতার উপর যে আলোটা পড়ছে তাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, সেটাকে বলা হয় সোলার রেডিয়েশন অফ লিফ। কোনো একটি পাতার রেডিয়েশনকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাকে বলা হয় সোলার রেডিয়েশন অফ লিফ। তো সোলার রেডিয়েশন অফ লিফ একে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সোলার রেডিয়েশন অফ লিফ যদি আমি বলতে চাই যে সোলার রেডিয়েশন অফ লিফ, এটাকে লেখা হয় SL দ্বারা। সোলার রেডিয়েশন অফ লিফ এটাকে আমি প্রকাশ করি SL দ্বারা। তো সোলার রেডিয়েশন অফ লিফটা আসলে কি? সোলার রেডিয়েশন অফ লিফ হচ্ছে L প্লাস EL প্লাস CL। এখন আমি তোমাদের বলবো যে এখানে L কি? L হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন হচ্ছে L। EL হচ্ছে রেট অফ ট্রান্সপিরেশন অফ লিফ। আর CL হচ্ছে কনভেকশন এক্সচেঞ্জ অফ হিট অফ লিফ। তাহলে আমি বললাম যে সোলার রেডিয়েশন অফ লিফের সোলার রেডিয়েশন আমি ক্যালকুলেশন করতে পারি। এতক্ষণ আমরা দেখালাম যে ইনসিডেন্ট রেডিয়েশনটা কয় ভাগে ভাগ হয়। এখন আমি একটি পাতার ইনসিডেন্ট রেডিয়েশনের ক্যালকুলেশন করব। তো সেটাকে বলা হয় সোলার রেডিয়েশন অফ লিফ SL, এবং একে তিনটা মান দ্বারা, তিনটা পার্ট দ্বারা ক্যালকুলেশন করা হয়। তো লেটেন্ট হিট অফ ইভাপোরেশন হচ্ছে বাষ্পীভবনের সূক্ষ্মতা, সেইটাকে বলা হয় লেটেন্ট হিট অফ ইভাপোরেশন। রেট অফ ট্রান্সপিরেশন অফ লিফ, পাতার প্রশোধনের হারকে বলা হচ্ছে রেট অফ ট্রান্সপিরেশন অফ হিট। এবং কনভেকশন এক্সচেঞ্জ অফ হিট অফ লিফ মানে পাতায় তাপের পরিবহনের যে বিনিময় হয়, সেটাকে বলা হচ্ছে কনভেকশন এক্সচেঞ্জ অফ হিট অফ লিফ। এই তিনটার ক্যালকুলেশনের পর যদি আমি যেটা সামেশন করব, সেটাকে বলা হচ্ছে সোলার রেডিয়েশন অফ লিফ। সেটার দ্বারা সোলার রেডিয়েশন অফ লিফটাকে বের করা যায়। তো সাধারণত দেখা যায় যে নীল আলো এবং লাল আলোর ক্ষেত্রে পাতা একটু বেশি সেন্সিটিভিটি দেখায়। সাধারণত নীল আলোতে পত্ররন্ধ্র বেশি খুলে যায় এবং লাল আলোতে একটু কম। তো এগুলো আবার আমরা একটু পরে পাতার যখন গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করব, তখন আমরা আবার এগুলো খেয়াল করবো যে পাতার গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার সময় আমরা এটা দেখব। তো এতক্ষণ ধরে আমি যা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমি তোমাদের পড়ালাম যে কিভাবে রেডিয়েশন ব্যালেন্স আমরা ক্যালকুলেশন করতে পারি। তো সেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। এরপর আমরা দেখব যে ডিফিউশন রেজিস্ট্যান্স ইন লিফ অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো এরপর আমরা দেখব যে পাতা কিভাবে তার রেজিস্ট্যান্সটা সে পাতা কিভাবে করে, সেটা আমরা একটু দেখব। নেক্সট টপিক হচ্ছে diffusion resistance in leaf and gaseous exchange in leaf. Diffusion resistance, আমরা জানি যে উদ্ভিদ তার পত্ররন্ধ্রের মাধ্যমেই
বিভিন্ন গ্যাসের আদান প্রদান করে থাকে। তো এই গ্যাসগুলোর মধ্যে কি আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাস থাকে এবং তাতে কি থাকে, জলীয় বাষ্প থাকে। এগুলো প্রশোধনের মাধ্যমে সে আদান প্রদান করে থাকে। তো গ্যাসীয় আদান প্রদান বলতে বুঝি আমরা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং প্রশোধন বলতে বুঝি জলীয় বাষ্প। কিন্তু এগুলো সে আদান প্রদান করে থাকে তার স্টোমাটার মাধ্যমে। এবং এখানে যে প্রক্রিয়াটি জড়িত সেটা হচ্ছে ব্যাপন। তো শুধুমাত্র ব্যাপনের মাধ্যমেই যে সে আদান প্রদান করে সেটি ঠিক না। এখানে পাতার নিজস্ব একটি রেজিস্ট্যান্স ক্ষমতা এই প্রক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পাতার রেজিস্ট্যান্স ক্ষমতা এবং পাতার চারপাশে বাহ্যিক যে পরিবেশ, সেখানে যে গ্যাসের ঘনত্ব, তার উপর নির্ভর করে যে এই আদান প্রদানটা কি পরিমাণ হবে। তো আমি কি বললাম যে পাতার ডিফিউশনটা, পাতার যে ব্যাপন, সেটা নির্ভর করে যে পাতার চারপাশে কি পরিমাণ গ্যাসের ঘনত্ব আছে এবং পাতার নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা সেটা কতটা কার্যকর, তার উপর নির্ভর করে এই গ্যাসের আদান প্রদান। তাহলে আমি লিফ রেজিস্ট্যান্সকে আমি কিন্তু ক্যালকুলেশন করতে পারি যে রেজিস্ট্যান্স অফ লিফকে আমি RL হিসেবে লিখতে পারি। রেজিস্ট্যান্স অফ লিফ হচ্ছে RL। তো রেজিস্ট্যান্স অফ লিফ RL হলো গিয়ে CL মাইনাস CA বাই কিউ। তাহলে এখানে আমি বলছি যে রেজিস্ট্যান্স অফ লিফ, এই CL হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিফ, পাতার মধ্যে তার যে গ্যাসের ঘনত্ব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিফ। আর পাতার বাহিরে কনসেন্ট্রেশন অফ এয়ারের মধ্যে যে ঘনত্ব সেটাকে বলা হচ্ছে CA বা কনসেন্ট্রেশন অফ এয়ার। আর কিউ হচ্ছে তার প্রবাহ হার বা রেট অফ ফ্লো। তো কিউ হচ্ছে কি, তার প্রবাহ হার। তাহলে দেখা যাচ্ছে যে আমি বাষ্পীভবন বা প্রশোধনের সাহায্যে কোনো একটি পাতার লিফ রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারি যদি আমি সেই পাতার মধ্যকার যে গ্যাসের ঘনত্ব এবং বাতাসের যে গ্যাসের ঘনত্ব, সেই দুটার পার্থক্য এবং তার যে রেট অফ ফ্লো সেটা পাই। তাহলে তার দ্বারা আমি লিফ রেজিস্ট্যান্সটা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এখন লিফ রেজিস্ট্যান্স দেখো যে লিফ রেজিস্ট্যান্স হচ্ছে আসলে এই ঘনত্ব দুটার বিয়োগফলের সমানুপাতিক এবং প্রবাহ হারের ব্যস্তানুপাতিক। তাহলে এর দ্বারা আমি কি দেখতে পাচ্ছি যে লিফ রেজিস্ট্যান্স হচ্ছে ঘনত্বের যে বিয়োগফল বা পার্থক্য তার সাথে সমানুপাতিক এবং প্রবাহ হারের সাথে ব্যস্তানুপাতিক। তো এখন এই সব কিছুর সাথে আমি একটা জিনিস আমি বলতে চাই এখানে যে পরবর্তীতে কিছু সায়েন্টিস্টরা এটাকে নিয়ে আরও কাজ করেছেন এবং রোধের যে রোধ, এখানে রেজিস্ট্যান্স বলতে কিন্তু আসলে রোধকেই বোঝানো হচ্ছে যে আমি একটা জিনিসকে বাধা দিচ্ছি বা রোধ করতে চাচ্ছি, সেটাকে রেজিস্ট্যান্স বলছি। তো এই ক্ষেত্রে ওহমস ল যে আছে, ওহমস ল এর মতো এখানে আমি এটাকেও ক্যালকুলেশনটা করতে পারি। তো সেটা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে সেটাকে করা যায়। তোমাদের আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে সমস্ত ক্লাসটা করা হয় এবং এটা মনে রাখতেও সুবিধা। তারপর তোমরা যখন এটা পরীক্ষায় এটা এই টপিকের উপর যদি কোনো কোশ্চেন অ্যান্সার করো, দেখা যায় যে এখানে টু দ্য পয়েন্ট অ্যান্সার করায় প্রচুর পরিমাণে মার্কস পাওয়া যায়। কারণ এখানে বানিয়ে বলার মতো বা অতিরঞ্জিত করে বলার মতো কোনো কিছুই থাকে না, টু দ্য পয়েন্ট। এগুলো তুমি শুধু বলতে পারলেই দেখা যাবে যে তুমি সঠিক পরিমাণ তোমার মূল্যায়ন হবে। তো ওহমস লটা এখানে কিভাবে কাজ করে, পাতার প্রতিরোধটা আসলে আসে চারভাবে। একটা হচ্ছে যে একটা প্রতিরোধ আসে তার মেসোফিল স্তর থেকে তার একটা প্রতিরোধ আসে, এটাকে আমি RM হিসেবে লিখতে পারি। মেসোফিল থেকে তার একটা প্রতিরোধ আসে। আবার আরেকটা রেজিস্ট্যান্স আসে তার কোথা থেকে, এয়ার থেকে, এটাকে আমি RA দিতে পারি। আরেকটা রেজিস্ট্যান্স আসে তার হচ্ছে কিউটিকল থেকে, কিউটিকল থেকে আসে, এটাকে আমি দিতে পারি RC। এবং আরেকটা রেজিস্ট্যান্স আসে তার স্টোমাটা থেকে তার আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটাকে বলতে পারি RC। এখন ওহমস ল সাহায্যে যদি আমি এটাকে প্রকাশ করতে চাই বা বাস্তবে যদি আমি ইমপ্লিমেন্টেশন দেখতে চাই, দেখা যাবে যে এই দুটো সাধারণত প্যারালালি অবস্থান করে, পাতায় এই দুটো প্যারালাল অবস্থান করে এবং এই দুটো সাধারণত সিরিজ আকারে থাকে।
এটাকে যদি আমি একটি বর্তনী হিসাবে আঁকতে চেষ্টা করি, দেখা যায় যে এটাকে আমি এইভাবে আঁকতে পারি। আমি বললাম যে এই দুইটা জিনিস থাকে প্যারালালি, এই যে স্টোমাটাল রেজিস্ট্যান্স এবং কিউটিকুলার রেজিস্ট্যান্স থাকে প্যারালাল বা সমান্তরালে, এবং আর এম এটা এবং যে আর এ এটা থাকে সিরিজ আকারে, এবং এখান থেকে অ্যাজ ইউজুয়াল পানি বের হয় এবং কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। এই হচ্ছে আমি যদি বাষ্পীভবন এবং প্রশোধনের সাহায্যে কোনো পাতার লিফ রেজিস্ট্যান্সটা বের করতে চাই, সেটাকে আমি প্রথম সূত্রের সাহায্যে করতে পারি এবং এইভাবে এই সূত্রের সাহায্যে করতে পারি। তো এই সূত্রের সাহায্যে যদি আমি করতে চাই তাহলে তার ক্যালকুলেশনটা কেমন হবে? দেখা যায় যে এইভাবে যদি আমি তার লিফ রেজিস্ট্যান্সটা করতে চাই, তার ক্যালকুলেশনটা হয়ে যায় এরকম। আর এল ইকুয়াল টু, যেহেতু ওগুলো সিরিজ আকারে ছিল যেগুলো, সেই সিরিজ আকারের গুলোকে আমি প্লাস আকারে লিখব, আর যেগুলো আমার সমান্তরাল ছিল সেগুলোকে আমি এইভাবে লিখব। এবং এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি কিন্তু এই যে আমার লিফ যে রেজিস্ট্যান্সটা সেটা বের করতে পারি। তো এইভাবে আমি এতক্ষণ এটা তোমাদের দেখালাম যে কিভাবে আমি ক্যালকুলেশন করতে পারি লিফ রেজিস্ট্যান্স সেটা। এখন তোমার সেই টপিকসের মধ্যে আরেকটা অংশ ছিল গ্যাসিয়াস এক্সচেঞ্জ, স্টোমাটাল মুভমেন্টের সাহায্যে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। স্টোমাটাল মুভমেন্টের সাহায্যে কিভাবে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। স্টোমাটাল মুভমেন্ট, স্টোমাটাল মুভমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা সবাই জানো যে আমাদের উদ্ভিদের স্টোমাটা বা পত্ররন্ধ্র দুটো গার্ড সেল দ্বারা এইভাবে থাকে এবং তার চারপাশে কয়েকটি সহকারী কোষ থাকে। তার চারপাশে কয়েকটি, এই যে এই ছিদ্রটা হচ্ছে তোমার স্টোমাটা। স্টোমাটা, এই স্টোমাটার খোলা এবং বন্ধ হওয়াকে বলে হচ্ছে স্টোমাটাল মুভমেন্ট। তাহলে আমি কি বললাম যে এই স্টোমাটার খোলা এবং বন্ধ হওয়াকে বলছে স্টোমাটাল মুভমেন্ট। তো স্টোমাটাল মুভমেন্ট কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এর এত ভেরিয়েশন, অনেক পিএইচডি ওয়ার্কস আছে এই স্টোমাটাল মুভমেন্টের উপর, অনেক বড় বড় থিসিস পেপার আছে, অনেক পিএইচডি ওয়ার্ক আছে শুধুমাত্র স্টোমাটাল মুভমেন্টের উপর। দেখা যায় যে একই প্ল্যান্ট স্পেসিস, একই স্পেসিস শেড এবং স্থানে থাকার কারণে দুইটি সেম স্পেসিসের স্টোমাটাল মুভমেন্ট ভিন্ন রিডিং দিচ্ছে। তাহলে স্টোমাটাল মুভমেন্ট আমি কি বলছি, যে স্টোমাটাল মুভমেন্ট হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার যে হার, কোনো একটি প্রজাতির পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার যে হার, সেটাই হচ্ছে তার স্টোমাটাল মুভমেন্ট। মানে সেই প্রজাতির স্টোমাটা দৈনিক কোন সময় খুলছে, কোন সময় বন্ধ হচ্ছে, তার যে একটা রিডিং বা তার যে একটা ফলাফল, সেটা যদি কেউ ক্যালকুলেট করে তাহলে সেটাই হচ্ছে সেই প্ল্যান্টের স্টোমাটাল মুভমেন্ট। তো এইটার ভ্যারিয়েশন অনেক বেশি। একই স্পেসিসকে স্থানে লাগালে সে একরকম রিডিং দেয় এবং শেডে লাগালে সে আরেক রকম রিডিং দেয়। সাধারণত দেখা যায় যে এই যে স্টোমাটার চারপাশে দুই পাশে যে দুটো রক্ষী কোষ আছে, এই রক্ষী কোষ দুটো যখন পানি দ্বারা স্ফীত হয় বা পানি শোষণ করে স্ফীত হয়, তখন একটা প্রেসার হয়, তার মধ্যে টার্গার প্রেসার হয় বা রস স্ফীতির চাপ হয়। এই টার্গার প্রেসারের ফলে সেটা খুলে যায়, আবার পানি সেখান থেকে বের হয়ে গেলে সেটা কি হয়, টার্গার প্রেসার হ্রাস পায় এবং সেটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সাধারণ হিসাব। কিন্তু আধুনিক যে আয়ন অ্যাবজর্পশন মতবাদ, যে পটাশিয়াম আয়ন এই কোষের মধ্যে প্রবেশ করলে অভিস্রবণিক আন্তঃ অভিস্রবণিক চাপ বৃদ্ধি পায়, ফলে কি হয়, একসময় এগুলোর মধ্যে পানি প্রবেশ করে এবং সেগুলো স্ফীত হয়ে খুলে যায়। এটা আধুনিক মতবাদ। তবে সাধারণত স্টোমাটা বা পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া অনেকগুলো প্রভাবকের উপর নির্ভর করে। তার মধ্যে আমি কয়েকটি নাম উল্লেখ না করেই পাচ্ছি না। সেগুলো হচ্ছে আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, তারপরে পাতায় রক্ষী কোষে পটাশিয়াম আয়নের ঘনত্ব, পাতার মধ্যে পানির যে বিভব সেটা, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, এই সব কিছুই কিন্তু এই সব কিছুর উপর নির্ভর করে যে পত্ররন্ধ্র কি খোলা থাকবে না বন্ধ থাকবে। তারপরেও দেখা যায় কিছু বেশিরভাগ প্ল্যান্টের স্টোমাটা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা বন্ধ থাকে।
তবে ক্রাসুলেসি পরিবারের কিছু প্ল্যান্ট আছে, ক্রাসুলেসি পরিবারের কিছু প্ল্যান্ট আছে যাদের স্টোমাটা রাতের বেলা খোলা থাকে। তারা রাতের বেলা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সেখানে তারা তাদের যে খাদ্য তৈরির কাজটা সেটা তারা আবার দিনের বেলা করে। তো এই যে এবং সেখানে ক্যাম্প চক্র চলে, এটা আমি একদিন তোমাদের পড়িয়েছিলাম যে হোয়াট ইজ ক্যাম্প। তাহলে আমি কি বললাম যে বেশিরভাগ প্ল্যান্টের স্টোমাটা দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে, কিন্তু ক্রাসুলেসি যে স্পিসিসটা আছে বা ফ্যামিলিটা আছে সেই ফ্যামিলির অনেক প্রজাতির তারা সাকুলেন্ট এবং তাদের অনেক প্রজাতির স্টোমাটা রাতের বেলা খোলা থাকে। তারা রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং সেখানে ক্যাম্প যে চক্রটা সেটা সম্পূর্ণ হয়। ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম যেটা সেটা সম্পূর্ণ হয় সেই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে। আবার আমি একটু আগেই তোমাদের বলেছিলাম লাল এবং নীল আলোর কথা। লাল এবং নীল আলোর ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো আলোর ক্ষেত্রে উদ্ভিদ ব্যাপক সাড়া প্রদান করে, তবে নীল আলোতে পত্ররন্ধ্র বেশি খোলা থাকে। তো উডস এবং টার্নার নামক দুইজন সায়েন্টিস্ট একটি গ্রাফ করেছেন। গ্রাফে তারা খুব অল্প সময়ের জন্য তিনটি প্ল্যান্ট স্পিসিস, একটা হচ্ছে ফ্যাকাস স্পিসিস, আর একটা হচ্ছে এসার স্পিসিস, আর একটা হচ্ছে লরিওডেন্ড্রন টিউলিপিফেরা। একটা হচ্ছে এসার স্পিসিস, আরেকটা হচ্ছে লিরিওডেন্ড্রন টিউলিপিফেরা। তার মধ্যে এটা হচ্ছে ছায়াপ্রেমী, এই প্ল্যান্টটা হচ্ছে ছায়াপ্রেমী, সে ছায়ায় থাকতে পছন্দ করে। এই প্ল্যান্ট হচ্ছে মধ্যম আলো সহ্য করতে পারে এবং এই প্ল্যান্টটা হচ্ছে উজ্জ্বল আলোতে জন্মাতে পছন্দ করে। আমি কি বললাম? উডস এবং টার্নার, উডস অ্যান্ড টার্নার নামক দুইজন সায়েন্টিস্ট 1971 সালে এই পরীক্ষাটা করেন। টার্নার 1971 সালে এই পরীক্ষাটা করেন। তার মধ্যে কি বললাম? ফ্যাকাস হচ্ছে ছায়াপ্রেমী, এসার হচ্ছে মধ্যম আলো সহ্য করতে পারে এবং লিরিওডেন্ড্রন টিউলিপিফেরা হচ্ছে উজ্জ্বল আলো পছন্দ করে। তো এই তিনটা প্ল্যান্টের ক্ষেত্রে ওনারা অল্প সময়ের জন্য উজ্জ্বল আলো প্রয়োগ করলেন এবং দেখলেন যে তারা কে কি পরিমাণ সাড়া প্রদান করে। এখানে 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট, এখানেও ঠিক তেমনি 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট, এখানেও 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিটের জন্য আলো দিলেন। এবং দেখা গেল যে এখানে যে গ্রাফটা হয়, এখানে একটা এরকম গ্রাফ হয়, এখানে একটা এরকম গ্রাফ হয়, এখানেও একটা এরকম গ্রাফ হবে। এখন এই গ্রাফের মধ্যে এখানে আমি দুইটা কালার ইউজ করি, এটা হচ্ছে অল্প আলো অন্ধকার আর এটা হচ্ছে উজ্জ্বল আলো। এখানে আলোর একক লাক্স হিসাবে ইউজ করা হয়েছে। তো উজ্জ্বল আলোটা দেখা গেছে যে 54 লাক্স দেওয়া হয়েছে এবং অনুজ্জ্বল আলো হিসেবে 11 লাক্স দেওয়া হয়েছে। তো দেখা গেছে যে যেটা ছায়াপ্রেমী সেটা তেমন একটা রেসপন্স করে নেই, সেটা দেখা গেছে তেমন একটা রেসপন্স করে নেই। সামান্য একটু সে ওপেন হয়েছে, 1 মিনিটে, 2 মিনিটেও সে সামান্য একটু ওপেন হয়েছে, 3 মিনিটেও 15 মিনিটেও সে এরকম ওপেন হয়েছে। এবং যেটা অত্যন্ত উজ্জ্বল আলোতে থাকতে পছন্দ করে সেটার স্টোমাটার সবচেয়ে চমৎকার ব্যাপার হলো যে সেটার স্টোমাটা কোনো রেসপন্সই করে নাই অল্প সময়ের আলোতে, সেটা এই অবস্থায় ছিল। কিন্তু যেটা মধ্যম আলো সহ্য করতে পারে সেটি সবচেয়ে চমৎকার রেসপন্স দেখিয়েছে, সেটি দেখা গেছে তার স্টোমাটার রেসপন্স ছিল সবচেয়ে বেশি। কারণ এই ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে যে যার স্বভাব সুলভ যে পরিবেশের যে অভ্যস্ত, সে সাময়িক তার এনভায়রনমেন্ট চেঞ্জে সে সেরকম একটা রেসপন্স করছে না, কিন্তু যার স্বভাব সুলভ পরিবেশের চাইতে হঠাৎ করে একটি নতুন পর্যায়ে তার মধ্যে প্রয়োগ করা হয় তার রেসপন্স দেখা যায় অনেক বেশি। তো এইটাই দেখা গেছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের ক্ষেত্রে, এই বিষয়গুলো দেখা গেছে। আবার বিজ্ঞানীরা আরেকটা জিনিস করেছেন, সেটা হচ্ছে ক্যানোপি, যে তোমাদের এতদিন ধরে ক্যানোপি নিয়ে আলোকপাত করছি, ক্যানোপি নিয়ে তারা বলেছেন যে ক্যানোপির শীর্ষে যে এনার্জি থাকে তার একটা ক্যালকুলেশন করা যায়। ক্যানোপির আমি বলেছি যে ক্যানোপির শীর্ষটা এরকম থাকে,
এই শীর্ষে কি পরিমাণ এনার্জি উৎপন্ন হচ্ছে এটাকে ক্যালকুলেশন করা যায়। তো আমরা সাধারণত এটাকে ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স আইনস্টাইনের একটি সূত্রের সাহায্যে এটিকে করা যায়, সেটাকে বলা হয় ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। তো সেই সূত্রটা হচ্ছে 1 আইনস্টাইন সমান সমান কত, সেটা লিখে এই ক্যালকুলেশনটা করা যায়। সেটা কি? সেটা হচ্ছে 1 আইনস্টাইন ইকুয়াল টু NC ল্যামডা। এইভাবে এটাকে ক্যালকুলেশন করা যায়। এই n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, c হচ্ছে আলোর গতিবেগ, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখা যায় যে কোনো একটি ক্যানোপির উপরে কি পরিমাণ আলোক রশ্মি এসে পড়ে তার সাহায্যে ক্যানোপির এনার্জি ক্যালকুলেশন করা যায়। তো ক্যানোপির উপরে দেখা যায় যে আমরা যদি ধরি যে 1 ফোটন আলো এসে পড়ে, আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের এককে বলা হয় ফোটন। 1 ফোটন আলো এসে পড়ে এবং এই 1 ফোটন আলো একটি ক্লোরোফিল অণুকে উত্তেজিত করতে পারে। তাহলে আমরা ধরে নিই যে 1 মোল ক্লোরোফিলকে উত্তেজিত করার জন্য কত ফোটন আলোর প্রয়োজন, এটিকে একটি নির্দিষ্ট হিসেবে ধরে নেওয়া হয়। দেখা যায় যে এক ফোটন বা 1 মোল ক্লোরোফিলকে উত্তপ্ত করার জন্য 6.0222 ইন্টু 10⁻23 এতটি ফোটন আলোক শক্তির প্রয়োজন 1 মোল ক্লোরোফিলকে উত্তেজিত করতে। তো এটিকে সাধারণত বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি কি বললাম যে এবং এটা ধরা হয় যে কোনো মৌলের 1 মোলের মধ্যে, কোনো একটা পদার্থের 1 মোলের মধ্যে এতটি অণু থাকে, এটাকে ধরা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এবং আলোর গতিবেগ হচ্ছে 2 × 8.99 × 10⁸ মিটার। এটা হচ্ছে আলোর গতিবেগ। আর ল্যামডা হচ্ছে এখানে ন্যানোমিটার। ল্যামডা হচ্ছে এখানে ন্যানোমিটার। সেটা কি? আলোর গতিবেগ, আলোর ফ্রিকোয়েন্সি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তোমাকে যদি কোনো অঙ্কে বলে দেয় যে আলো 400 তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পড়ে একটি ক্যানোপির উপর, তুমি তার এনার্জি ক্যালকুলেশন করো, তখন এখানে ল্যামডার মধ্যে লিখতে হবে 400 ন্যানোমিটার। এবং এই ন্যানোমিটারকে তোমার কনভার্ট করে নিতে হবে মিটারে। কিভাবে কনভার্ট করবো? এটাকে গুণ করতে হবে 10⁻⁹ মিটার দিয়ে, কারণ 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান সমান আমি কি বলছি? 10⁻⁹ মিটার। এবং এই ক্যালকুলেশনের ফলে আমি যে মানটা পাবো সেটাকে বলতে হবে, সেটা হচ্ছে জুল। সেটা হচ্ছে জুলস। সেটাকে জুলে প্রমাণ করতে হবে, সেটাকে লিখতে হবে জুলস। তাহলে আমি এখানে কি দেখলাম? ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, সেটা উল্লেখ থাকবে কোনো একটা ম্যাথের মধ্যে, উল্লেখ থাকবে যে 400 ন্যানোমিটার নাকি 450, 500, 700 কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়ছে, তার উপর ভিত্তি করে এই ক্যালকুলেশনটা করতে হবে। এবং এখানে তোমার ন্যানোমিটারকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিতে হবে। 1 ন্যানোমিটার সমান সমান 10⁹ মিটার। এবং এর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা আসবে জুলে। জুলে সেটাকে কনভার্ট করতে হবে, বা তোমার জুলি লিখতে হবে, কারণ সেখানে জুলি আসবে। তো আজকের আলোচনা থেকে আশা করি তোমরা উপকৃত হতে পেরেছো। এবং এই আলোচনার মাধ্যমে আমি তোমাদের একটা বিষয় ইঙ্গিত করেছি যে পরীক্ষায় যদি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করে থাকো তাহলে তোমরা খুব ভালো নম্বর পাবে, কারণ এখানে ক্যালকুলেশনই বেশি। এবং এই চ্যাপ্টারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি এই পর্যন্ত বলতে চাচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।